বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কুচি করে দেখেছেন? আপনারা কি কখনো চিরুনির মধ্যে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? শুকনো লঙ্কার মধ্যে আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন কি হয়? কিচেন সিঙ্কের মধ্যে আপনারা চায়ের ছাঁকনি রাখবেন কিসের জন্য? ছোট্ট সূচে সুতো পরানোর আগে সেফটি পিনে কেন পরাবেন? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যদি নেল পলিশটা রিমুভ করতে যাই প্রত্যেকেই আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় কিন্তু নেল রিমুভার থাকে না যেটা দিয়ে আমরা নেল পলিশটা সহজেই রিমুভ করব। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য করে কোলগেট আমি পুরো নখের মধ্যে এভাবে করে লাগিয়ে হালকা হাতে একটু ঘষে নেব। আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ, তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এইভাবে যদি আপনারা হালকা হাতে একটু ঘষে নেন তাহলে দেখবেন নেল রিমুভার ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা নেল পলিশটা রিমুভ করে নিতে পারবেন। তো একইভাবে বাকি নখের নেল পলিশটাও কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। নেল পলিশ রিমুভার ছাড়াই এইভাবে করে একবার হলেও টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করুন। রুটি আমরা কম বেশি অনেকেই বাড়িতে করে থাকি। রুটি করার সাথে সাথেই গরম রুটি আমরা অনেকে হটপটে রেখে দিই। এর ফলে দেখা যায় অতিরিক্ত বাষ্পর কারণে তলার রুটিটা একদম ভিজে যায়। আর এই ভেজা রুটি অনেকে দেখবেন খেতে চায় না, তখন এই রুটিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা রুটি করবেন হটপটে রাখার আগে একটা কাজ কিন্তু করে নিতে পারেন। তো কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের ঝাঁঝরি হাতা। যখন আপনারা রুটিগুলো সেঁকবেন হটপটে ডাইরেক্ট না রেখে ঝাঁঝরি হাতার মধ্যে প্রথমে রাখবেন। এতে করে কি হবে, অতিরিক্ত গরম বাষ্পটা বেরিয়ে যাবে। তারপর হটপটে রাখবেন, তাহলে দেখবেন তলা রুটিটা কিন্তু কখনোই ভিজবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়, প্যান্টের যে চেনটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে। আর এই চেনটা আমরা সহজে দেখবেন টাইট থাকার কারণে খুলতেও পারি না, বন্ধ করতেও পারি না। জোর করে খোলা বন্ধ করতে গেলে অনেক সময় কেটে যায়। তো আপনারা একটা পেন্সিল নিয়ে নেবেন। পেন্সিলটা দিয়ে এইভাবে চেনের দুটো সাইডে ভালোভাবে ঘষে দেবেন। তারপর যদি চেনটা লাগান দেখবেন খুব সহজেই চেনটা কিন্তু আপনারা খোলা বন্ধ করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বাসন মাজার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্ক্রাবারের ব্যবহার করে থাকি। রেগুলার বাসন মাজার কারণে স্ক্রাবারের মধ্যে অনেক সময় খাবারের টুকরো থেকে যায়, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় স্ক্রাবারগুলো নানা জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধে। আর এই স্ক্রাবার দিয়ে যখন আমরা বাসনপত্র পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা যায় জীবাণু বা ব্যাকটেরিয়া বাসনের মধ্যে থেকে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে যখনই আপনারা স্ক্রাবারগুলো দিয়ে বাসন মাজবেন, মাসে যদি দুবারও একটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি, সামান্য পরিমাণের লবণ দিয়েছি আর দিয়েছি কিছুটা ডিশওয়াশ জেল। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদের যে স্ক্রাবারগুলো থাকবে সেগুলো এর মধ্যে দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে কি হবে, যেহেতু লবণের ব্যবহার করা হয়েছে তাই যদি কোনো জীবাণু ব্যাকটেরিয়া থেকেও থাকে সেটা ধ্বংস হয়ে যাবে। ডিশওয়াশ জেল দেওয়ার কারণে স্ক্রাবারগুলো সুন্দরভাবে পরিষ্কার হবে। তো হাত দিয়ে আমি একটু ডলে নিয়েছি আর যে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসছে। তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা 2 থেকে 3 বার স্ক্রাবারগুলো ধুয়ে দেবেন। এইভাবে আপনারা মাসে 2 বার পরিষ্কার যদি করে নেন স্ক্রাবারগুলো, আপনাদের স্ক্রাবার পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চিরুনির মধ্যে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। আর রেগুলার চিরুনি দিয়ে চুল ছাড়ানোর কারণে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়, তেলচিটে হয়ে যায়, অনেক সময় বাজে গন্ধও ছাড়তে থাকে। আমরা চিরুনি যখন পরিষ্কার করি অনেকে দেখবেন সার্ফ সাবান ব্যবহার করে থাকি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিই। তো সেক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ঠিকই,
কিন্তু হাতে অনেক সময় থাকে না, এতটাই কাজে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আপনারা চিরুনির মধ্যে কিছুটা পাউডার দিয়ে দেবেন। আর এই কাজটা কিন্তু আপনারা অন্যান্য কাজ করতেও করতে পারবেন। কোনো রকমের জল দিয়ে ধুতেও হবে না, সার্ফ সাবানেরও প্রয়োজন হবে না। এখানে এক্সপায়ার পাউডার নিলেও চলবে। একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে এইভাবে চিরুনির মধ্যে প্রথমে পাউডারটাকে একটু লাগিয়ে দেবেন। তারপর আলতো হাতে যদি ব্রাশটা দিয়ে ঘষে দেন, দেখবেন চিরুনির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা তো পরিষ্কার হয়ে যাবেই, চিরুনির মধ্যে যে একটা তেল চিটে ভাব থাকে সেটাও চলে যাবে। চিরুনির থেকে বাজে তেলের একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কিন্তু সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন জল দিয়ে না ধুয়েই। আর যে নোংরাটা ছিল দেখতেই পাচ্ছেন সব কিন্তু বেরিয়ে গেছে, আর চিরুনিটাও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে চায়ের ছাঁকনি দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি। এই ধরনের চায়ের ছাঁকনি বিভিন্ন ধরনের জিনিস ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই চায়ের ছাঁকনিগুলো যখন দেখবেন এইভাবে হ্যান্ডেলটা ভেঙে যায় বা হয়তো পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে এই চায়ের ছাঁকনিগুলো কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। হয় বাড়িতে পড়ে থাকে, না হলে ফেলে দিই। কী কাজে ব্যবহার করবেন? আমরা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। যখন কোনো কিছু বাসনপত্র ধুই, দেখবেন অনেক সময় কিছুটা হলেও খাবারের টুকরো থেকে যায়। তাড়াহুড়োতে আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে দিই, কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে সেটা অনেক সময় জাম হয়ে যায়। কেন কি অনেকেরই এখানে নেট লাগানো থাকে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয়। তো আপনারা একটা টিপস ফলো করবেন, চায়ের ছাঁকনিটা এইভাবে রেখে দেবেন যদি হ্যান্ডেলটা ভেঙে যায়। এতে সুবিধা কী হবে, যখন আপনারা তাড়াহুড়োতে বাসনপত্র ধোবেন, যদি কোনো খাবারের টুকরো বাসনে থেকেও যায়, সেটা দেখবেন চায়ের ছাঁকনির মধ্যেই থাকবে। কিচেন সিঙ্কের ছিদ্রের মধ্যে জাম হবে না। আর এই খাবারের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে দেবেন। আবারও ছাঁকনিটাকে আপনারা কিচেন সিঙ্কের মধ্যে এভাবে দিয়ে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। কখনো শুকনো লঙ্কার মধ্যে তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা শুকনো লঙ্কার ব্যবহার রান্নাবান্না করার জন্য কম বেশি অনেকেই করে থাকি। তবে যেহেতু শুকনো লঙ্কা অনেকটাই ঝাল হয়ে থাকে, অনেকটা পরিমাণের যদি বাড়িতে আনা থাকে আর সেই লঙ্কা যদি শেষ না হয়, দেখা যায় অনেক সময় একটা সাদা সাদা হয়ে যায়, মানে ফাঙ্গাস ধরে যায়, যার কারণে সেই লঙ্কা আর আমরা ব্যবহার করতে পারি না, ফেলে দিই। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন, যখনই শুকনো লঙ্কা নিয়ে আসবেন সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন। খুব ভালো করে এই তেলটাকে শুকনো লঙ্কার মধ্যে মাখিয়ে দেবেন, যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। এবার এই শুকনো লঙ্কা আপনারা কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন। দেখবেন যতদিনই রাখেন না কেন কোনোভাবে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখানে নিয়েছি একটা হরলিক্সের জার। আমাদের অনেকেরই বাড়িতে হরলিক্স, কমপ্লেন বা এই জাতীয় কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন হরলিক্স, কমপ্লেন বা যে জিনিসই থাকুক না কেন সেটা শেষ হয়ে যায়, আমরা প্রত্যেকে ধুয়ে পরিষ্কার করে কোনো না কোনো জিনিস রেখে থাকি। তবে এর যে একটা খাবারের স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু সহজে যেতে চায় না। যে জিনিসই রাখি না কেন সেই জিনিসের মধ্যে কিন্তু হরলিক্স, কমপ্লেন বা অন্যান্য জিনিসের গন্ধটা থেকে যায়। তো আপনারা কি করবেন, একটা তেজপাতা নিয়ে নেবেন, তেজপাতাটাকে একটু জ্বালিয়ে নেবেন। যখন এটা জ্বলে যাবে, ধোয়ার মতো সৃষ্টি হবে, তখন আপনারা কি করবেন, কৌটো বা জারের মধ্যে দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আপনারা যখন ঢাকনাটা খুলবেন, দেখবেন জারের ভেতরে তেজপাতার একটা সুন্দর গন্ধ হয়ে যাবে, যার কারণে যে খাবারের গন্ধটা থাকবে কৌটো বা জারের মধ্যে সেটা কিন্তু সহজেই চলে যাবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে কিন্তু এর মধ্যে বিভিন্ন জিনিস রাখতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি। তবে পেঁয়াজ যখন আমরা কুচি করি, কেউ ছুরির সাহায্যে, কেউ বা বটির সাহায্যে পেঁয়াজ কুচি করি। তবে ছুরি বটি দিয়ে যদি পেঁয়াজ কুচি করতে যাই, অনেকেরই দেখবেন হাত কেটে যায়, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা একটা পিলার নিয়ে নেবেন। পিলারের সাহায্যে যদি এইভাবে পেঁয়াজটা কুচি করেন, দেখবেন খুব সহজে আপনারা পেঁয়াজটা কুচি করে নিতে পারবেন। আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়াও এইভাবে পেঁয়াজ কুচি করলে পেঁয়াজের একদমই মিহি কুচি হবে। আমরা যদি বটি বা ছুরি দিয়েও পেঁয়াজ কুচি করি না কেন, দেখবেন এতটা মিহি পেঁয়াজ কুচি কিন্তু কখনোই হবে না। কেন কি আমরা এমন বেশ কিছু রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন পেঁয়াজের মিহি কুচির প্রয়োজন হয়। তো এই পদ্ধতিতে যদি আমরা পেঁয়াজটা কুচি করে নিই, একদম পেঁয়াজের মিহি কুচি হবে, হাত কাটার সম্ভাবনা থাকবে না। তাছাড়াও কাজটি খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কখনো একটা সেফটি পিনের সাহায্যে ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? এখানে নিয়েছি চার্জারের তার।
এখান থেকে একটা তার আমি প্রথমে কেটে নেব, হাত দিয়ে একটু সোজা করে নিয়েছি। তারপর এই তারটাকে এভাবে মুড়িয়ে নেব, ঠিক ইউয়ের মতো করে নিতে হবে। চেপে একটু সরু করে নিয়েছি এখানে একটা সেফটি পিন। সেফটি পিনের যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে আমি এভাবে ঢুকিয়ে দেব। তারটা যাতে সেফটি পিনের থেকে খুলে না যায়, এখানে নিয়েছি আমি স্যালোটেপটা দিয়ে খুব ভালোভাবে এটাকে 3 থেকে 4 বার পেঁচিয়ে মুড়িয়ে নেব। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই, সহজেই কিন্তু সুতোটা পরাতে পারি না, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। যে টুলটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে প্রথমে সুচটাকে পরিয়ে দেবেন। এবার তারের মধ্যে যে ইউয়ের মতো অংশটা থাকবে তার মধ্যে সুতোটাকে পরিয়ে নেওয়ার পর সুচটা ধরে যদি এভাবে টেনে নেন, খুব সহজেই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরানো হয়ে যাবে। আমি এখানে কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে, আর রুটি বেলার জন্য আমরা দেখবেন বেলন চাকির ব্যবহার অনেকে করে থাকি। তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো আছে এঁঠোতে রয়েছে, তাছাড়াও এখন দেখবেন অনেকেই চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে অনেক সময় দেখা যায় হয়তো হাতের কাছে বেলন চাকি থাকে না। তো সেক্ষেত্রে আপনারা থালা নিয়ে নেবেন। থালা তো আমাদের প্রত্যেকেরই কাছে থাকে, একটু ভারী ধরনের থালা নেবেন। যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে কিছুটা আটার গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের আমি প্লেট নিয়েছি। প্লেটটাকে ওপর থেকে দিয়ে চাপ দেবেন আর এইভাবে ঘোরাতে থাকবেন। ঘোরানোর পর ওপর থেকে একবার তুলে দেখে নেবেন, যদি আটা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছুটা দিয়ে দেবেন, না হলে কিন্তু থালার মধ্যে লেগে যেতে পারে। তবে অবশ্যই এইভাবে রুটি বেলার আগে আটাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন যেটুকু আটা ছিল আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, তারপর একইভাবে চাপ দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। তবে আপনারা যদি ভেবে থাকেন আমি এভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় এভাবে কিন্তু আপনারা রুটি বেলে নিতে পারেন। আর এইভাবে রুটি বেললে যদি ভেবে থাকেন রুটিটা ফুলবে না, তা কিন্তু নয়, এভাবে রুটি বেললেও সুন্দরভাবে ফুলে ওঠে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর রুটিগুলোও কিন্তু উল্টো পাল্টা করে এভাবে সেঁকে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু তাওয়ার মধ্যেও ডাইরেক্ট রুটিটা সেঁকতে পারেন, তবে আমি এখানে একটা রুটি সেঁকা নিয়েছি, সেটা দিয়ে সেঁকে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে। হাতের কাছে যদি বেলন চাকি না থাকে আপনারা কিন্তু থালা বা প্লেটের এইভাবে ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।